বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে সব জায়গারই আবহাওয়াটা একটু খারাপ, এজন্য একটু দেরি করে শুরু করলাম। আমি অনেক আগেই মাইনুদ্দিনকে মেসেজ দিয়ে রাখছিলাম সো দ্যাট আমরা ক্লাসে যেন সকলে উপস্থিত হওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারি। তো মিডের পরে আজকে আমাদের সেকেন্ড ক্লাস। গত ক্লাসের কন্টিনিউয়েশনে আজকে আমরা যেটা পড়বো সেটা হলো ব্লক কোডিং এবং অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন। ব্লক কোডিং এর কনসেপ্ট যেটা সেটা খুব সহজ। আমার যে ডেটা বিট, ডিজিটাল ডেটা বিট গুলি আছে সেগুলি আমি এম বিটের ব্লকে ভাগ করে ফেলবো। এম সংখ্যক বিটের একটা ব্লক, আবার এম সংখ্যক বিটের একটা ব্লক, আবার এম সংখ্যক বিটের একটা ব্লক, এরকম ভাবে পরপর 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 যত ডেটা বিট আছে সবগুলিকে এম বিটের ব্লকে ভাগ করে ফেলবো। করে এইটাকে সাবস্টিটিউট করব কি দিয়ে? এন বিটের ব্লক দিয়ে, যেখানে এম ইজ টিপিক্যালি লেস দেন এন। তার মানে কম সংখ্যক বিটকে বেশি সংখ্যক বিট দিয়ে রিপ্রেজেন্ট করব। তোমরা চিন্তা করতে পারো, স্যার এটা তো হিতে বিপরীত হবে কেন? ডেটা বিটের সংখ্যা যদি আমরা বাড়ায় দিই তাহলে আমাদের ডেটা বেশি পাঠানো লাগবে। ডেটা বেশি পাঠানো লাগবে মানে হলো ব্যান্ডউইথ বেশি লাগবে। ব্যান্ডউইথ বেশি লাগবে মানে হলো কস্ট বেশি, সময় বেশি, রাউটার গুলির শ্রম বেশি, লিঙ্কে কনজেশন বেশি। ধারণা সবই ঠিক আছে, বা তারপরেও এই এম বিট থেকে এন বিটে ব্লক কোডিং ব্যবহার করা হয়। মূল বেনিফিট যেটা সেটা হলো ডেটা সিকিউরিটি এবং ডেটা প্রাইভেসি, which is of utmost important nowadays. আমি যদি সরাসরি ডেটা না পাঠিয়ে ডেটাকে একটা কোডিং করে পাঠাইতে পারি তাহলে মাঝখানের ইলিজিটিমেট কোন ইউজার এই ডেটাকে রিড করতে পারবে না, এই ডেটা জানতে পারবে না। So this is the main reason why people are thinking in that direction. তো আমরা যে কাজটা করব সেটি হলো এন বিটের গ্রুপকে আমরা এরকম ভাগ করে ফেলবো এবং সেটা আমরা পাঠাবো। এখন প্রশ্ন হলো এই পাঠানো সিগন্যালে ট্রান্সফার হবে কিভাবে? সিগন্যাল ট্রান্সফার হবে আগের মতোই। সেন্ডার 4 বিট বাই 5 বিট, ফর এক্সাম্পল এম বাই এন বললাম, তো এম এর ভ্যালু ধরো 4, এন এর ভ্যালু ধরো 5। 4 বিট বাই 5 বিট ইনকোডিং একটা মেকানিজম অ্যাপ্লাই করলো, করে যে বিট রিপ্রেজেন্টেশন আসলো সেটা এনআরজেড হোক, ম্যানচেস্টার হোক, ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার হোক, যে কোনো একটা পদ্ধতি দিয়ে এনকোডিং করে ডিজিটাল সিগন্যাল পাঠিয়ে দিল। এইখানে ঠিক উল্টা হবে, এনআরজেড ডিকোডিং হবে, আবার 4B5B ডিকোডিং হবে। এখন তোমাদের সামনে প্রশ্ন আসতে পারে, স্যার এই 4B5B যেটা বলতেছেন এইটা কি? ম্যাপিংটা আসলে আসলে কিভাবে ম্যাপিংটা হবে? এটা খুব সহজ। ম্যাপিং হবে 4 বিটের রিপ্রেজেন্টেশন এরকম থাকবে, 5 বিটের রিপ্রেজেন্টেশন থাকবে, এর মধ্যে এই ধরনের ম্যাপিং হবে। এইটা এটার সাথে, এটা এটার সাথে, এটা এটার সাথে, এরকম একটা ম্যাপিং তৈরি হবে। আমি ঠিক পরের স্লাইডেই এরকম একটা ম্যাপিং তোমাদেরকে দেখাচ্ছি। ডেফিনিটলি তোমরা জানো 4 বিট রিপ্রেজেন্ট যদি আমরা করি 2 টু দি পাওয়ার 4, মোট এরকম সিকোয়েন্স থাকবে কয়টা? 16টা। এই 16টা সিকোয়েন্সকে রিপ্রেজেন্ট করতে হলে আমাদের এনকোডিং
এখানে 5 বিট যদি দেই তাহলে 25টা কোডিং আছে, 25টার মধ্যে 16টা ব্যবহার করা হবে হলো এই কাজে। আর বাকি এনকোডেড সিকোয়েন্স গুলিকে কন্ট্রোল ইনফরমেশন হিসাবে, একটা কোয়াইট মানে চুপ থাকবে, একটা আইডেল, একটা হল্ট, একটা স্টার্ট ডেলিমিটার, একটা এন্ডিং ডেলিমিটার, একটা সেট, একটা রিসেট, এরকম কন্ট্রোল সিকোয়েন্সিং ইনফরমেশন হিসাবে বাকিগুলি ব্যবহৃত। 1 2 3 4, 1 2 3 4, 1, 9টা। তাহলে আমার হলো 16টা চলে গেল ওখানে, আর 9টা থাকলো হলো এখানে। এই কন্ট্রোল ইনফরমেশনের জন্য বাকি 9টা ব্যবহৃত হবে। তো থিংস আর ভেরি ইজি। এরকম এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার এরকম 4B 5B কি শুধু হবে, নাকি 5B 6B হতে পারে? হতে পারে। 6B 8B হতে পারে, 8B 10B হতে পারে, বাট পরেরটা বেশি থাকতে হবে। পরেরটা বেশি থাকতে হবে এই কারণে যে পরেরটা যদি বেশি না থাকে, ছোট হয়, তাহলে যাকে আমি এনকোড করতেছি তার সবগুলি বিটকে আমি এনকোড করতে পারবো না, সেই প্রবলেম আছে। এই কারণে এন অবশ্যই এম এর চাইতে বড় হতে হবে। এই লজিক গুলিও কিন্তু তোমাদের বুঝতে হবে। সো দিস ইজ হাউ ব্লক কোডিং ওয়ার্কস। It's as simple as that, but it has many variations. 4 বিটের ব্লক যদি আমরা করি তাহলে এইভাবে 4 বিট 4 বিট 4 বিট আমরা করব। তার এনকোডিং করলাম। এই যে খেয়াল করে দেখো, এনকোডিং এর একটা বিষয়, সেটা হলো 0001, এটা 01001, এই কোডিং হলো ট্রিপল, চারটায় 0, এটার কোডিং হলো 4টা 10, 4টা 1 এর কোডিং হলো 3টা 101। এর একটা কম্বিনেশন আসলে ওই আগের পৃষ্ঠায় আমরা দেখেছি সেভাবে হবে, এবং এগুলি ইন্টারলিভিং করতেছে, সিরিয়ালও পরিবর্তন করে। ডেস্টিনেশনে ওই প্যাটার্নটা জানা থাকবে, সেন্ডারে ওই একই প্যাটার্ন ফলো করে ইন্টারলিভিং করবে, সো দ্যাট 4B থেকে 5 বিটে আমি যখন ব্লক এনকোডিং মেকানিজম চালাচ্ছি, একই পদ্ধতি অ্যাপ্লাই করে ডেস্টিনেশনে গিয়ে ডিকোডিং করা যায় এবং কারেক্টলি ইনফরমেশনকে রিপ্রোডিউস করা যায়। বিউটিফুল, excellent. People thought about very efficient mechanisms so that security of data communication can be further extended. এবং বর্তমান সময়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা এক্সাম্পল দিয়েছে এখানে, we need to send data at 1 Mbps rate, 1 megabits per second. প্রশ্ন করেছে, what is the minimum required bandwidth using a combination of 4B 5B and NRZ-I or Manchester encoding? আমরা জানি 4B 5B এর ক্ষেত্রে যদি 100 বিট ডেটা পাঠানো হয়, তাহলে 5Bর ক্ষেত্রে ডেটা যাবে হলো 125 বিট। 5টার মধ্যে একটা বেশি, 4টার মধ্যে একটা বেশি, তার মানে আসলে কি 25% ইনক্রিজ। তার মানে 1 Mbps ডেটা পাঠাইতে হলে আসলে আমার 1.25 Mbps রেট লাগবে। 1.25 Mbps রেট লাগবে। আর ব্যান্ডউইথ কত লাগবে? যদি আমরা এনআরজেড ব্যবহার করি তাহলে n ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 1.25 মানে আসলে 1.25 Mbps মানে আসলে এটাকে যদি আমরা kbps করি তাহলে 1250 kbps। 1200 কে 50 kbps ওই সূত্র বসায় দিলে 2 দিয়ে ভাগ করলে এটা হবে আসলে 625 kbps। ভেরি ইজি, 625। আর ম্যানচেস্টার ক্ষেত্রে হলে যা তাই হবে, 1.25 Mbps লাগবে এবং 1.25 মেগা বাইট লাগবে হলো ব্যান্ডউইথ। দেখি হবে
সলিউশন কি দিয়েছে? এই যে 1.25 এবং 625 কিলোহার্টজ, এই যে চলে আসছে কিসের ক্ষেত্রে? এনার্জেট এর ক্ষেত্রে। গুড। কিন্তু ম্যানচেস্টারের ক্ষেত্রে পুরা 1 মেগাহার্টজই লাগবে। সুবিধা হলো ব্যান্ডউইথ এখানে বেশি লাগতেছে ম্যানচেস্টারে, কিন্তু সুবিধা হলো এখানে কোনো ডিসি কম্পোনেন্ট প্রবলেম নাই। কিন্তু এনার্জেড আইতে ডিসি কম্পোনেন্ট প্রবলেম আছে। দ্যাট মিনস এক লম্বা বরাবর সিগন্যালের কোনো পরিবর্তন নাই, পরপর পরপর সবগুলি জিরো, বা পরপর পরপর অনেকগুলি ওয়ান। মিড লেভেল কোনো পরিবর্তন নাই এনার্জেড আইতে, ফলে নন রিটার্ন টু জিরো। ফলে এখানে জিরো কম্পোনেন্ট, ডিসি কম্পোনেন্ট প্রবলেম আছে। বাট ডিসি কম্পোনেন্ট প্রবলেমকে যদি আমরা উড়াইতে চাই, তাহলে সেক্ষেত্রে ব্যান্ডউইথকে আমাদের কম্প্রোমাইজ করতে হবে। একইভাবে একটু আগে যেটা এক্সাম্পল দিতেছিলাম, যদি 8 বিট 10 বিট ব্লক কোডিং তৈরি করো, এরকম পরপর দুইটা 5 বিট 6 বিট একটা করলা, 3 বিট 4 বিট করলা, তাহলে 5 আর 3 8 বিট, আর 6 আর 4 10 বিট। তাহলে এটা আলটিমেটলি 8 বিট বাই 10 বিট এনকোডারে পরিণত হয়ে গেল। তোমরা সবাই নিজে দেখো, এই যে বাম পাশে 8 বিট আছে, 8 বিট ভাগ করে এখানে 5 বিট নিচ্ছে, এখানে 3 বিট, 5 আর 3 8, আর এনকোডিং করছে 5 থেকে 6 এ, 3 থেকে 4 এ, তাহলে এই 6 আর 4 এ 10। তাহলে আলটিমেটলি ডিসপ্যারিটি কন্ট্রোলার মেইনটেইন করে এটাকে আসলে 8 বিট ব্লক থেকে 10 বিট ব্লকে কনভার্ট করে ফেললো। এখন প্রশ্ন করতে পারো, স্যার প্রত্যেক 10 বিটে যদি 2 বিট আমি বেশি নেই, তাহলে তো আমার একেবারে 20% ওভারহেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, হচ্ছে। ইট ইজ ওকে, 20% ওভারহেড আমরা নিব, কিন্তু তার বিনিময়ে আমি বেনিফিট পাবো অনেক বেশি। ডেটা ট্রান্সমিশন এফিসিয়েন্সি বেড়ে যাবে, এরর কমে যাবে, লস কমে যাবে, তারপরে সিকিউরিটি বেড়ে যাবে, প্রাইভেসি প্রোটেকশন হবে। সো there are many advantages that can be achieved. So data communication reliability, trust, efficiency utmost importance. যখন আমি কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন চালাবো, তখন এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। And definitely the AMI that used the scrambling, alternate mark inversion, গতদিন আলোচনা করছিলাম যদি মনে থাকে। alternate mark inversion ব্লক কোডিং শুরু করার আগে MLT 6B62B এই অল্টারনেট মার্ক ইনভার্সন বাইপোলার স্কিমে আমরা ব্যবহার করেছিলাম, একটা 0 আর একটা 1। কিন্তু হলো আগেরটা যদি এখানে 1 হয় পজিটিভ, পরের 1টা হয়ে যাবে নেগেটিভ, আবার পরের একটা 1 আসলে ওইটা আবার পজিটিভ। এই অল্টারনেট মার্ক ইনভার্সন। তাহলে এইখানে ওরকম একই রকম ভাবে খেয়াল করে দেখো, যদি এখানে আমরা এএমআই ইউজ করি, এই টেকনিকের সাথে modified AMI scheme that will create the digital signal like this, and that can be reproduced at the receiver side accordingly. একইভাবে B8ZS, এটা আরেকটা স্ক্র্যাম্বলিং টেকনিক। কি সেটা খেয়াল করে দেখো, এইখানে 8টা বিটে কি কি থাকবে সেটা ডেফিনিট করে দিলে। VB প্রথমে হলো 1, 3টা 0, তারপরে VB0 VB। গিভেন দ্যাট শুরুটা পজিটিভ সিগন্যাল ছিল, উল্টা যদি শুরুটা নেগেটিভ সিগন্যাল থাকে, তাহলে কি হবে? তাহলে হবে হলো যে এরকম হয়ে গেলে 3টা 0, তারপরে VB0 VB, এই যে VB0 VB, ঠিক আছে? একই রকম ভাবে উল্টা যাবে। আমরা একটু পরে দেখি যে B8ZS it substitutes 8 consecutive zeros with 000 VB0 VB। পরপর পরপর কনজিকিউটিভ জিরোস যদি চলে আসে, তাহলে ওইগুলি একটা প্যাটার্ন দিয়ে রিপ্রেজেন্ট করে দেবে। তাহলে সুবিধা হলো কি,
তাহলে আর ডিসি কম্পোনেন্ট প্রবলেমটা থাকলো না। পরপর পরপর অনেকগুলি যদি 1 চলে আসে তাহলে একটা প্যাটার্ন দিয়ে সে পরিবর্তন করে দিল, ফলে সেটা আর হলো না। এই যে দেখো HDB3 একটা স্ক্র্যাম্বলিং টেকনিক, ডিফারেন্ট সিচুয়েশন। ইভেন হইলে কি হবে, অড হইলে কি হবে। এখানে আমি এখনই বলছি না, তোমরা একটু দেখো তো, একটু একটু চিন্তা করে দেখো তো এটা কিভাবে করেছে, সেটা ধরতে পারো কিনা। কেউ পারছো, কেউ হাত তুলবা বা বলবা? নাই, বিষয়টা খুব সহজ। দেখো, প্রত্যেক 4 বিট যদি পরপর পরপর জিরো থাকে, 4 বিট যদি পরপর পরপর জিরো থাকে, তাহলে সেইটা রিপ্রেজেন্ট হবে B00V দিয়ে, B00V দিয়ে। তো এইটা হলো তার রিপ্রেজেন্টেশন। কখন? এইটা যদি তোমার আগের বারে যদি তোমার ইভেন নাম্বার অফ ওয়ান্স থাকে, আর এইখানে দেখো অড নাম্বার, অড নাম্বার, এই যে 1 অড নাম্বার থাকার কারণে 4টা পরপর জিরো আছে, কিন্তু এইটা রিপ্লেস হয়েছে 3টা জিরো এবং ভি দিয়ে, 3টা জিরো এবং ভি দিয়ে। তাহলে এটা B00V অথবা 000V, এই দুইটার একটা দিয়ে রিপ্রেজেন্ট হবে। কথা খুব সহজ। HDB3 substitute 4 consecutive zeros with 000V or B000V depending on the number of non-zero pulses after the last substitution. যদি নন জিরো পালস, দ্যাট মিন্স 1 পালস গুলির সংখ্যা যদি ইভেন হয় তাহলে একরকম হবে, আর যদি অড হয় তাহলে আর এক রকম হবে। অড হইলে হবে 000V, আর ইভেন হইলে হবে B00V। So that is the main principle you need to remember and apply if you are asked in the examination. এখন একটা টপিক পড়বো, সেটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা প্র্যাকটিক্যালি তোমাদের অনেক অ্যাপ্লিকেশনে কাজে লাগবে। পরবর্তীতে বিভিন্ন কোর্স করার সময় এইটার রেফারেন্স পাবা। সেটা হলো অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন এন্ড ইটস মেথডোলজিস। স্পেসিফিক্যালি বর্তমান সময়ে আমরা প্রচুর পরিমাণ ডেটা ট্রান্সফার করি, এবং একটা ছোট ডিস্টেন্সে একই মেশিনের মধ্যে, এক মেশিন থেকে আরেক মেশিনে একই ক্লাস্টারের মধ্যে কমিউনিকেশনের জন্য আমরা প্রচুর পরিমাণ প্যারালাল ট্রান্সমিশন বা ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করে থাকি। তো এই কমিউনিকেশনের জন্য এনাবল করতে হলে আমাদের 2 ধরনের মডুলেশন টেকনিক লাগে। একটা হলো পালস কোড মডুলেশন, আর একটা হলো ডেল্টা মডুলেশন। আহ তোমরা হয়তো প্রথম নাম শুনলা, but these are very fundamental and important topics to be discussed here in this course. পালস কোড মডুলেশন কথা খুব সহজ, নাম শুনে বোঝা যাচ্ছে। আমাদের হার্টবিট যেরকম পালস দেয় প্রতি মিনিটে 70-72 বার, আমাদের এরকম ব্লাড প্রেশার আমরা সেখান থেকে কাটতে পারি। ধমনীতে রক্ত প্রবাহের বিভিন্ন মাত্রা আমরা সেখান থেকে নির্ণয় করতে পারি। ঠিক একই রকম ভাবে একটা সিগন্যাল কিন্তু যখন ট্রান্সমিটেড হয়, ওর একটা স্ট্রাকচার আছে, ওর একটা ধর্ম আছে, ওই ধর্মগুলি সে মেনটেন করে চলে। খেয়াল করে দেখো, প্রতিটা সিগন্যালের 3টা প্যারামিটার, একটা হলো অ্যামপ্লিটিউড, আর একটা হলো ফেজ, এবং আরেকটা হলো কি, একটা হলো অ্যামপ্লিটিউড, আরেকটা হলো ফেজ, আরেকটা হলো ফ্রিকোয়েন্সি। এই 3টা তথ্য দিয়ে একটা সিগন্যালকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, সো ইউ সি, দিস ইজ দ্য অ্যানালগ সিগন্যাল,
স্ক্র্যাম্বলিং এর মাধ্যমে পিসিএম এনকোডার দিয়ে কোয়ান্টাইজ করা হচ্ছে। কিভাবে? এরকম ছোট 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 ঘর টানা হয়েছে, ওই যে ডান পাশে ঘর টানা হয়েছে। এখানে প্রথম এলিমেন্টের জন্য একটা ইউনিট নিয়েছে, দ্বিতীয় এলিমেন্টের জন্য একটা নিয়েছে, এবং সবগুলি যদি এক জায়গায় করে তাহলে ওই আগের মতোই এরকম একটা সিগন্যাল দেখতে পাওয়া যাবে। সো স্যাম্পলিং রেট একটা নির্ধারণ করতে হবে এবং সে অনুযায়ী ওখান থেকে স্যাম্পল করে 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 আসতে হবে, এবং এরপরে কোয়ান্টাইজেশন করতে হবে। কোয়ান্টাইজেশন করতে হবে বলতে আমি যদি এইভাবে করে কতগুলি স্যাম্পল নেই, একটা অ্যানালগ সিগন্যালের উচ্চতা নির্ধারণ করি, তাহলে এত দশমিক এত বা এত দশমিক পাঁচ এই ধরনের সংখ্যা আসবে। সেটা আসলে ডিজিটাল নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করে ওর কারেসপন্ডিং হাই গ্র্যানুলার ভ্যালু রিপ্রেজেন্ট করা সম্ভব হবে না। সো এটাকে যদি আমরা কোয়ান্টাইজ করে একটা সার্টেন কতগুলি লেভেলে ভাগ করে ফেলতে পারি, representing the integer numbers, that will be very easy to maintain, update and operate. এবং তারপরে আমরা এনকোডিং করে ডিজিটাল ডেটা বিট আমরা কি করে ফেলতে পারি, পাঠাইতে পারি। যেরকম খুব সহজ এইটা, এই অ্যানালগ, এটা একটা অ্যানালগ সিগন্যাল, এভাবে ডিজিটালে কনভার্ট করব। কি কতগুলি পরপর আমরা স্যাম্পল নেব, লেটস সে এতগুলি স্যাম্পল নিলাম। এইটার এখন কারেসপন্ডিং নাম্বার হতে পারে 5, তাহলে আমি কত বসাবো? 101। এইটার কারেসপন্ডিং নাম্বার হতে পারে লেটস সে 6, তাহলে আমি কত বসাবো? 110। এইটার কারেসপন্ডিং হতে পারে লেটস 7, তাহলে কত বসাবো? 111। পরেরটাও লেটস সে 7, তাহলে 111। এই যে আমি বিভিন্ন ভ্যালুগুলি পরপর পরপর বসাইতেছি, এটাই হলো ডিজিটাল বিট ফ্রম দ্য অ্যানালগ ডেটা। এটাকে বলা হয় হলো কি পালস কোড মডুলেশন সিস্টেম, encoding technique by using pulse code modulation system. এখন দেখো তিনটা ডিফারেন্ট স্যাম্পলিং মেথড। আমি এইখানে একটা ছোট ছোট ঘর করে নিলাম, একটু ফাঁকাই আছে মোটামুটি ভাবে টাইম ইন্টারভ্যাল গুলির মাধ্যমে। এখান থেকে আইডিয়াল স্যাম্পলিং করে আমরা বের করতে পারি। ডান পাশেরটা দেখো একটা 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 অ্যাপ্রোপ্রিয়েট ন্যাচারাল স্যাম্পলিং নিচ্ছে, দ্যাট মিনস হলো ওই ভ্যালুটার যে টপে যেভাবে করে গেছে সেভাবে কতগুলি দীর্ঘ সময় ধরে নিচ্ছে। এটাও অ্যানালগ সিগন্যাল এবং কারেসপন্ডিং ডিজিটাল সিগন্যাল আমরা তৈরি করতে পারবো। তারপর একটা ফ্ল্যাট টপ সিগন্যাল, দেখো ডিউরেশন আছে প্রত্যেকটা ইনফরমেশনের, কিন্তু টপটা ফ্ল্যাট করে দিয়েছে, টপটা ওইরকম ইয়ের মতো আড়াআড়ি নাই, 2 নাম্বার ন্যাচারাল স্যাম্পলিং এর মতো আড়াআড়ি নাই। সো there are some mapping from the source to the destination so that source and destination machines can be highly synchronized. Without synchronization, those data cannot be sent even within the two districts or two divisions of our country. বাট আমাদেরকে লং ডিস্টেন্সে, হাজার হাজার কিলোমিটারের ডিস্টেন্সে কারেক্ট ওয়েতে যেন ডেটা পাঠাইতে পারি, সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। নিঃসন্দেহে দ্যাট ইজ অফ আটমোস্ট ইম্পর্টেন্স, এবং ফান্ডামেন্টাল ডেফিনেশন গুলি আমরা এর আগে দিয়েছি, বাট দেয়ার আর সাম টেকনিক্যাল গ্লিচেস দ্যাট নিড টু বি ডিসকাসড ওভার দেয়ার and will be maintained later as with the authors. So according to the Nyquist theorem এর আগে আমরা পড়েছি যে স্যাম্পলিং রেট মাস্ট বি at least 2 times of the highest frequency. তো আমরা এর আগে যেটা পড়লাম যে ট্রান্সলেশন, সেখানে আমরা স্যাম্পলিং রেটটা আমরা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের যে রেট আছে তার ডাবল বা ডাবলের চেয়ে বেশি রাখবো, so that we can contain enough amount of information that can be maintained over there. তা খুব স্বাভাবিকভাবেই ফ্রিকোয়েন্সি এর পরিমাণ যত বাড়বে, ওই পার্টিকুলার যে আমরা স্যাম্পলিং করতে চাচ্ছি, স্যাম্পলগুলি, সেইগুলির সেন্সিটিভিটিও কিন্তু অনেক বেড়ে যাবে। সো উই হ্যাভ টু বি
careful enough to sensitize the different resources that can be utilized using this data transmission process. তোমরা জানো যে নাইকুয়েস্ট রেট হলো ফ্রিকোয়েন্সির হলো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির হলো ডাবল, এবং ইট ওয়ার্কস এজ এ লো পাস সিগন্যাল। আর এখানে নাইকুয়েস্ট রেট যদি এটা হয় তাহলে এটা ইট উড বি এ বাইপাস সিগন্যাল। দ্যাট মিনস এর চেয়ে নিচের গুলিও সে কেটে দিবে, এর চেয়ে উপরের গুলিও সে কেটে দিবে। সো দিস ইজ হাউ টিপিক্যালি we implement the scrambling technique, the block coding techniques in computer system for increasing the data transmission efficiency of the systems. এইবারে আমরা একটা ইনটুইটিভ এক্সাম্পল দেখব নাইকুয়েস্ট থিওরেমের। লেট আস স্যাম্পল এ সিম্পল সাইন ওয়েভ at 3 sampling rates. fs is equals to 4f, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি মূল ফ্রিকোয়েন্সির 4 গুণ অথবা দ্বিগুণ অথবা 1/2 of the request rate. Now it shows the sampling and the subsequent recovery of the signal. এবং প্রশ্নটা করতেছে, it can be seen that sampling at the Nyquist rate can create a good approximation of the original sine wave. Oversampling in part B can also create the same approximation, but it is redundant and unnecessary. Sampling below the Nyquist rate does not produce a signal. আমরা এখন ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি। খেয়াল করে দেখো, ছবি এ সবার উপরেরটা যেটা বাম পাশে এবং ডান পাশে একই পদ্ধতি, সেটা হলো কি নাইকুয়েস্ট রেট যেটা স্যাম্পলিং এর সেটা টুয়াইস এফ রাখা হয়েছে। এটা বেটার রিপ্রেজেন্ট আসলে করতে পারি। এখান থেকে আমরা যদি এটাকে একটা 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 সিম্পল সাইন ওয়েভে যদি কনভার্ট করে ফেলতে পারি। এরপরে দেখো ওভার স্যাম্পলিং যেটা, যে প্রচুর পরিমাণে স্যাম্পলিং করে ফেললো, তাহলে শুধুই স্যাম্পলিং রেট বাড়বে, ডেটা ট্রান্সমিশনের ব্যান্ডউইথের পরিমাণটা বেড়ে যাবে। সো হোয়াট ইজ রিকমেন্ডেড ইজ অ্যাজ মিনিমাম নাম্বার অফ ব্যাকস, minimum number of samplings that need to be included over there so that the bandwidth reduction is being reduced. Under sampling, এই যে সি নাম্বারে দেখো, এখানে আবার স্যাম্পলিং অনেক পরে 190 আর 90 80 270 ডিগ্রি পর একটা করে স্যাম্পলিং নিয়ে আসা হয়েছে, which is very difficult to reproduce the original signal. So this type of undersampling must be avoided, cannot be utilized for materializing, for mapping the data observed by the different ordinary users. So we have to be very much careful about that. এইখানে একটা প্রবলেম আছে, আমি 1 মিনিটের জন্য নীরব হয়ে গেলাম। প্রবলেমটা তোমরা একটু ভালো করে দেখো এবং এটাকে সলভ করাই আছে, আসলে ভালো করে বুঝো কিনা। যদি বুঝে যাও তাহলে হাত উঠাবা।
Anybody? Nobody raised hand. Okay, it's very simple. খেয়াল করে দেখো যে এখানে আমরা কি করতে চেয়েছি, কনসিডার দ্য রিভলিউশন অফ হ্যান্ড অফ এ ক্লক। ক্লকের যে বিভিন্ন কাঁটাগুলি আছে ওইগুলির ঘূর্ণনের যে গতি সেগুলির দিকে দৃষ্টি দিতে বলতেছে। The second hand of a clock has a period of 60 seconds. সেকেন্ডের কাঁটা যেটা সেটা একবার ঘুরে আসলে 60 সেকেন্ড পার হয়। According to the Nyquist theorem, we need a sample the hand every 30 seconds. Means twice f হতে হবে, twice f হতে হবে। So in figure 4.25a আমরা দেখব 4.25a, খেয়াল করে দেখো স্যাম্পলিং রেট অ্যাট Nyquist rate ts is equals to t divided by 2. দ্যাট মিন্স আমরা ঘড়ির কাঁটার দিকে তাকাইলে আমরা বলবো 12টা একবার স্যাম্পলিং হচ্ছে, 12:30টায় একবার, আবার 12টা একবার, হ্যাঁ, এভাবে করে করে স্যাম্পলিং হবে। সো অন টাইম স্যাম্পলিং যদি নেওয়া হয় তাহলে খুবই ভালো ডেটা কালেক্টেড হবে। The sample points in order are 12, 6, 12, 6, 12, 6, and so on. The receiver of the samples cannot tell if the clock is moving forward or backward. In part B, we sample at double the Nyquist rate. আমরা Nyquist এর ডাবল বেগে স্যাম্পল করলাম। উপরের ফিগারের অসুবিধা হলো 12টার পরে 6টা নাকি 6টার পরে 12টা, 12টার পরে 6টা কি ডান পাশ দিয়ে নাকি বাম পাশ দিয়ে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। আর মাঝখানের ছবিটা খেয়াল করে দেখো, 12টার পরে 3টা, 3টার পরে 6টা, 6টার পরে 9টা, 9টার পরে আবার 12টা, তার মানে কি 4বার স্যাম্পলিং করতেছে, 4বার স্যাম্পলিং করতেছে। এইবারে খেয়াল করে দেখো এইটা ঘড়ির কাঁটার উল্টা দিকে স্যাম্পল হচ্ছে, 12টার থেকে 9টা, 9টার পরে 6টা, 6টার পরে 3টা, 3টার পরে আবার 12টা। So এটা under sampling below the Nyquist rate that can be utilized. That means 12টার পরে একবারে 9টা, মানে 3 ভাগ চলে গেছে, 9টার পরে আবার 3 ভাগ আসলে 6টা, 6টার পরে আবার 3 ভাগ আসলে 3টা। তাহলে এই ঘড়ির কাঁটার দিকেই সে ঘুরতেছে, কিন্তু 15 মিনিটও না, 30 মিনিটও না, 45 মিনিট সে একবারে ঘুরতেছে, তারপর আবার 45, আবার 45, আবার 45, আবার 45, এইভাবে করে সে ঘুরতেছে। সো স্যাম্পলিং রেটের সাথে আমার ডেটা রেটের একটা মধুর সম্পর্ক আছে। এখানে আরেকটা প্রবলেম দেখো, রিলেটেড টু এক্সাম্পল 4.7 is the seemingly backward rotation of the wheels of a forward moving car in a movie. This can be explained by undersampling. Yes, a movie is filmed at 24 frames per second. If a wheel is rotating more than 12 times per second, the undersampling creates the impression of a backward rotation. So that will really be a problematic situation when practical cinema show will be starting, or movie show will be starting. So we have to be careful enough regarding the appropriate technology and its uh, representation is being utilized over there. Arekta example, this is for telephony companies. Telephony companies digitize voice by assuming a maximum frequency of 4000 Hz. গত ক্লাসে, তার আগের ক্লাসে আমি একাধিকবার এটা বলেছি, আজকে আমি একটু শুনতে চাই। Is there anybody who can share why the maximum frequency of digitized voice is kept at 4000 Hz? Anybody? মাই গুডনেস, মুখ খোলার মতো একটা মানুষও নাই,
একটা মানুষ নাই যে একটু মুখ খুলে এখানে কথা বলতে পারবে? মনে রাখবা, হিউম্যান ভয়েস, আমরা যারা মানুষেরা কথা বলি তাদের লোয়েস্ট ফ্রিকোয়েন্সি হলো, সবচেয়ে ভোঁতা যেটা, সেটা সেটা হলো 300 হার্জ। আর খুব সূক্ষ্ম, একেবারে গ্রামাটিক্যালি কারেক্ট এবং আহ, সুন্দরভাবে শব্দ উচ্চারণ করে এরকম যেগুলি, সেগুলি হলো 3400 হার্জ। 3400 হার্জ হলো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, 300 হার্জ হলো লোয়েস্ট ফ্রিকোয়েন্সি। একটা থেকে আর একটা বাদ দিলে পাওয়া যাবে 3100 হার্জ। থিওরিটিক্যালি আসলে ব্যান্ডউইথ প্রয়োজন ভয়েস কমিউনিকেশনের জন্য, হিউম্যান ভয়েস কমিউনিকেশনের জন্য, সেটা হলো 3100 হার্জ। বাট বাম পাশে এবং ডান পাশে গার্ড ব্যান্ড দিয়ে যুক্ত করা হয় যেন এটা 400 কিলো হার্জ হয়। And guard bands are basically decreasing the noise, decreasing the interference, and decreasing the attenuation of the signals with interfering with other signals, other uh, sources. So that is need to be very much careful enough to represent it. এবং স্যাম্পলিং রেট সেক্ষেত্রে ডেফিনেটলি ডাবল হতে হবে, দ্যাট মিনস 8,000 samples per second. A complex low pass signal has a bandwidth of 200 kilohertz. What is the maximum sampling rate for this signal? সেটা ডেফিনেটলি ডাবল হবে এবং দ্যাট উড বি ইকুয়াল টু 400,000 samples per second. ওটা যেহেতু কিলো আছে, 400 হলো এবং তার সাথে আরো 1000 গুণ হলো, দ্যাট মিনস 400,000 samples per second should be the sampling rate. It's very, very high. That means the machines need to be uh, worthy, very careful enough to execute the different functions for data communication in between a source and a destination. So that is really being important. A complex band pass signal has a bandwidth of 200 kilohertz. What is the maximum sampling rule for this one? এবং আমরা দেখেছি যে এই পরিমাণ স্যাম্পলিং সেখানে করতে হবে। খেয়াল করে দেখো, কোয়ান্টাইজেশন একটু আগে আমরা আলোচনা করতেছিলাম। পালস কোড মডুলেশন পিসিএম এর কোয়ান্টাইজেশন কিভাবে হয়? -6 +7 16 পয়েন্ট এত এত এত, এগুলি সব ধরা যাবে না। কোয়ান্টাইজড করে এটাকে 2 তে কনভার্ট করতে হবে, এইটাকে 5 এ কনভার্ট করতে হবে, এটাকে লেটস সে 7 এ কনভার্ট করতে হবে, এটাকেও 7 এ কনভার্ট করতে হবে, এটা 6 এ কনভার্ট করতে হবে, এটা লেটস সে 1 এ কনভার্ট করতে হবে। that is basically -2, so 2 তে কনভার্ট করতে হবে। This is basically uh, uh, 1, and this is basically 2, this is also basically 2. So এইভাবে করে বিভিন্ন নেগেটিভ এবং পজিটিভ সিগন্যাল যেগুলি আছে সেগুলির একটা করেসপন্ডিং বাইনারি রিপ্রেজেন্ট লাগবে এবং এই বাইনারি রিপ্রেজেন্ট গুলি পরপর পরপর বসিয়ে দিয়ে যদি আমরা প্যাকেটাইজ করে ট্রান্সমিট করি, দ্যাট উইল বি দ্য actual output that is being sought for from the organization. So that will be the important topic need to be considered. এবং এসএনআর ডিবি তে, এসএনআর এ আমরা কমপ্লিট করা আমরা জানি অলরেডি। এসএনআর ডিবি ইজ ইকুয়ালস টু নাথিং বাট ইজ ইকুয়ালস টু a calculation simply 6.023 plus 1.76 is equals to 19.82 dB will be required, so it is being translated. A telephone subscriber line must have a SNR above 40. What is the minimum number of bits per sample? আমরা জানি SNR
dB is equals to 6.02 into NB plus 1.76. This is theoretically proved by one of the scientists uh, uh, working in one of the German university, and we can calculate the number of bits as equals to 6.02 into NB plus 1.76. So that is equals to 40 bit, and N becomes here 3.63. So telephony companies usually assign 7 or 8 bits per sample, and that you can take, but a corresponding যে আমাদের রিয়েল যে রেফারেন্স আছে সেটা আমাদের ঠিক রাখতে হবে। সো এনকোডিং অ্যান্ড ডিকোডিং নিড টু বি ভেরি মাচ ফাস্টার, এবং সেটা যেন অতিরিক্ত কোনো ভ্যালু বা বার্ডেন ক্রিয়েট করতে না পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। As I was talking about, 4000 kilohertz sampling rate and bit rate can be calculated so that atto samples are being utilized and atto kbps data rate can be transmitted over the communication link. আচ্ছা, এখন আমাদের যে জিনিসটা পড়া সেটা হলো একটা পিসিএম এনকোডার এবং ডিকোডারের কি কি ইনফরমেশন আছে। শুধু সে সেন্স করে আসলে কি amplitude. So you see here, digital data is there, make and connect the samples and pass through a low pass filter so that it can be reproduced like this, and that analog signal need to be transmitted throughout the communication link, and that is of utmost importance. We don't need it. Okay, we have a low pass analog signal of 4 kilohertz. অনেকগুলি প্রবলেম কিন্তু এখানে করে দেওয়া আছে, সেগুলি আমরা আলোচনা করতেছি। বইয়ের চ্যাপ্টারে করে দেওয়া আছে, সেগুলো তোমাকে আলোচনা করতে হবে, এবং প্রত্যেকটা বিষয় কিন্তু বুঝে বুঝে পড়তে হবে। কোনোটা মুখস্থর দিকে গেলে কিন্তু ভালো ফলাফল কোনোভাবেই করা যাবে না। সো ইউ হ্যাভ টু বি অ্যাওয়ার অ্যাবাউট দ্যাট অ্যাকর্ডিংলি। সো আমরা যেটা বলতেছিলাম, 4 কিলোহার্টজ এরকম যদি 8টা থাকে তাহলে ডেফিনেটলি আমাদের ব্যান্ডউইথ লাগবে হলো 32 কিলোহার্টজ। সো হিয়ার অলসো ইউ সি ডেল্টা মডুলেশন। ডেল্টা মডুলেশন হলো কি? ডেল্টা মডুলেশনের ক্ষেত্রে আমরা দেখব যে এখানে ওই ধরনের কোনো স্যাম্পলিং করা হয় না। কি করা হবে? অনেকগুলি ভাগে ভাগ করে দেওয়া হবে। এই সিগন্যাল যতক্ষণ উপরে উঠতেছে এইটা ততক্ষণ উপরে উঠানো হবে, এবং যেখানে গিয়ে সে নিচে নামতেছে সেখান থেকে এই সিগন্যালও নিচে নামবে। আর এইখানে হলো এই লেভেল যদি মেইনটেইন করে তাহলে 0, এই লেভেল থেকে যদি পরের লেভেলে যায় তাহলে 1, এখান থেকে পরে আবার লেভেল চেঞ্জ করছে উপরের দিকে 1, উপরের দিকে উপরের দিকে উপরের দিকে উপরের দিকে সব 1, এই পর্যন্ত সব 1। এখন কোন দিকে গেছে? নিচের দিকে। নিচের দিকে গেলেই সেটা 0, আবার নিচের দিকে 0, আবার নিচের দিকে 0। এইভাবে করে আমরা স্যাম্পলিং করতে পারি, এবং দ্যাট becomes very much helpful when we have some analog signal that is to be transmitted uh, uh, from uh, uh, our sender to the receiver. সো যখনই সিগন্যাল উপরের দিকে উঠতেছে আমাদের পজিটিভ টার্ন হবে এবং কারেসপন্ডিং ডিজিটাল সংখ্যা হবে 1, আর উল্টাটা যখনই পজিটিভ থেকে নেগেটিভের দিকে ওয়েট কমতে থাকবে সেই সময় আমি যতক্ষণ না পর্যন্ত নেক্সট বিট ট্রান্সমিশনের সিগন্যাল আরোপ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইট উইল বি এ নেগেটিভ ভ্যালু। সো ডেল্টা মডুলেশনের আমাদের কম্পারেটরের প্রয়োজন আছে, এবং সেটা একটা ডিলে ইউনিট প্রয়োজন আছে, এবং স্টেয়ার কেস দিয়ে আমরা ডাটাগুলিকে ডিজিটাল ডেটায় পরিণত করতে পারি। এবং ডেফিনেটলি দ্য কম্পোনেন্টস
comparator, delay unit, staircase, the DM modulator, and definitely the persons who are responsible for inputting the data, who are responsible for output display of the data need to be highly identified. এবং 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 যে কোনো জায়গায় যদি আমাদের এই 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 কনভার্সনে কোনো ধরনের প্রবলেম হয় তাহলে আমরা যেন এটাকে সঠিকভাবে সমাধান করতে পারি সেজন্য প্রয়োজনীয় যে কমিউনিকেশন আছে সেগুলি আমাদেরকে করতে হবে। একই কেস ডেল্টা মডুলেশনের ক্ষেত্রে একটা লো পাস ফিল্টার, একটা স্টেয়ার কেস মেকার এবং একটা ডিলে ইউনিট ব্যবহার করা হয় and then working accordingly for the betterment of the transmission system. Okay, so কত বাজলো? 9:30। ওকে, আর কিছুক্ষণ একটু দেখি। The transmission of binary data across a data link can be accomplished in either parallel or serial mode. আমরা সিরিয়াল ট্রান্সমিশন সিস্টেম পড়েছি, প্যারালেল ট্রান্সমিশন সিস্টেম পড়েছি, ঠিক একই রকম ভাবে এটা এখানে থাকতে পারে। এবং multiple bits can be sent with each clock tick when we are transmitting in parallel. In serial mode, one bit is only sent with each clock tick. So parallel transmission definitely faster than the serial transmission. Okay. আমরা ডেটা ট্রান্সমিশনকে প্যারালাল সিরিয়ালে ভাগ করতে পারি। সিরিয়ালকে আবার 3 ভাগে ভাগ করা হয়: অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। প্যারালাল ট্রান্সমিশন বাম পাশের সেন্ডার থেকে ডান পাশের রিসিভারে যদি প্যারালাল সাবমিশন করতে চাই তাহলে আমাদের 8টা সাইমালটেনিয়াস লিংক লাগবে। বেনিফিট পাওয়া যাবে, কিন্তু বেনিফিট তো আর ফ্রি আসবে না। বেনিফিট আনতে হলে পরে there is a deterministic cost basically, and we have to carry out that cost for the betterment of the data communication. 8 বিট আমরা এখানে সিরিয়ালি পাঠাবো। যদি সিরিয়াল ট্রান্সমিশন হয় definitely will need better time, higher time requirement for transmission and reception in this case. And sender প্যারালাল ট্রান্সমিশনের পরিবর্তে এখন সিরিয়ালি ট্রান্সমিট করবে। এবং অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন we send a start bit at the beginning and one or more stop bits at the end so that the receiver can identify this is the starting of the data packet and this is the ending of the data packet, and there might be a gap between the each byte, so we have to be very careful about that. Asynchronous here means asynchronous at the byte level. Byte level discrepancies are found when data is being transmitted from the sender and the receiver, and so that a gap can be created in between transmission of data and the reception of data, so that no confusion can be arised over there. So we have to be very much careful enough in synchronous transmission. We send beats one after another without start and stop beats or gaps, and this is the responsibility of the receiver to do the beats. এইখানে আমরা আরো পরিষ্কারভাবে বুঝতে পারতেছি সিনক্রোনাইজেশনের জন্য ফ্রেমের ডেটা একটার পর একটা পাঠানো হবে এবং দুইটার মধ্যে অবশ্যই একটা delimiter, space delimiter লাগবে, so that receiver can identify the different uh, 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 frames individually when they are being transmitted. So আজকে এ পর্যন্তই আমাদের সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, আমাদের ডেল্টা মডুলেশন, আমাদের প্যারালাল সিরিয়াল ট্রান্সমিশন, আমাদের হলো পালস কোড মডুলেশন এবং এই সম্পর্কিত বেশ কিছু যে প্রবলেম গুলি আছে সেইগুলি আমরা পড়েছি, so that they can be utilized in an
এফিশিয়েন্ট ওয়ে। এখন যদি কোনো প্রশ্ন থাকে সেগুলি আমরা রিসিভ করব, এবং আহ, তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছো মেকআপ পরীক্ষার জন্য অথবা ইমপ্রুভমেন্টের জন্য, আমি সেগুলি অ্যাপ্রুভ করে দিয়েছি। কারো যদি কোনো কোনো বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাইতে পারো। আজকের টপিক যেগুলি আমরা পড়লাম সেটা নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে জানাইতে পারো। উই ক্যান ডিসকাস অন দ্যাট। এনিওয়ান? নো? ওকে, ইন দ্যাট কেস আমি রেকর্ডিং বন্ধ করছি। এখন আমরা, ওই গেল স্টপ রেকর্ডিং।